আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ কুমস টেস্ট নিয়ে জানছি। খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। তো এই কুমস টেস্টটা কি? কুম টেস্টটা বলার আগে আমি আপনাদের বলতে চাই যে আমাদের একটা কুমস রিএজেন্ট কি সেটা নিয়ে আগে একটু জানতে হবে। কুমস রিএজেন্ট, তো এই কুমস রিএজেন্টটা হলো অ্যাকচুয়ালি যে কিছু অ্যান্টিবডি যেগুলো হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের এগেনস্টে অ্যাক্টিভ। ওকে, তার মানে হলো যে কুমস রিএজেন্ট আর কিছুই না, এটা হলো একটা অ্যান্টিবডি, মানে কিছু অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিগুলোর জন্য অ্যান্টিজেন হলো হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের এফসি পোর্শন। ওকে, তাহলে এটা হলো হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন, আর এটাই হলো কুমস রিএজেন্টটা যেখানে অ্যান্টিবডি থাকে। ওকে, তো এটাকে আমরা এই কারণে কুমস রিএজেন্টকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হলো যে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। ওকে, আমরা তাহলে এই নামও ডাকি কারণ এটা হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের এগেইনস্টে অ্যাক্টিভ অ্যান্টিবডি। ঠিক আছে, তো এই কুমস রিএজেন্টটা তৈরি করা হয় মূলত মাউস থেকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি এই কুমস রিএজেন্টটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট কুমস টেস্ট আর একটা হলো ইনডিরেক্ট কুমস টেস্ট। একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ওকে, আচ্ছা তাহলে এখন ডিরেক্ট কুমস টেস্ট দিয়ে আমরা কি ডিটেক্ট করতে পারি? মনে রাখবেন মূলত হচ্ছে দুটো জিনিস। একটা হলো যে হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হেমোলাইটিক ডিজিজ, তাহলে একটা বললাম কি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এইচডিএন, আর একটা হলো যে ড্রাগ ইনডিউসড অর ড্রাগ রিলেটেড হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পেনিসিলিন, তারপর কুইনিন, এরকম কুইনিডিন, এই ড্রাগসগুলোর ক্ষেত্রে। ওকে, এই দুই ক্ষেত্রে। আর ইনডিরেক্টটা দিয়ে আমরা করব কি, ইনডিরেক্ট কুমস টেস্ট দিয়ে আমরা কি ডিটেক্ট করি, সেটা হলো যে প্রিভেনশন অফ এইচডিএন, মানে প্রিভেনশন অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। প্রিভেনশন অফ নিউবর্ন হেমোলাইটিক, তাহলে কি বললাম যে প্রিভেনশন অফ নিউবর্ন হেমোলাইটিক অ্যানিমিয়া অথবা হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, একই কথা, এইচডিএন দিয়ে বলি আমরা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রিভেনশন আর এই ক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস। ঠিক আছে, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনডিরেক্ট কুমস টেস্টের, সেটা হলো যে ক্রস ম্যাচিং। আমরা ক্রস ম্যাচিং করি যখন ব্লাড ট্রান্সফিউশনের সময়, এই ক্রস ম্যাচিং এর সময় আমরা ইনডিরেক্ট কুমস টেস্টটা করে থাকি। যে পেশেন্টের, মানে যে পেশেন্টকে আমি ব্লাড দিব ওই পেশেন্টের সিরাম নিব এবং ডোনার্সের আরবিসি, এই দুটোকে যখন একসাথে করব তখন যদি পেশেন্টের, মানে যে হচ্ছে রিসিপিয়েন্ট ব্লাড নিবে, রিসিপিয়েন্টের সিরামে যদি এই ডোনার্সের আরবিসির এগেইনস্টে কোনো অ্যান্টিবডি থাকে তাহলে সেখানে আমরা কুমস রিএজেন্ট মাধ্যমে সেটা ডিটেক্ট করতে পারি, ফলে আমরা তখন আর ব্লাডটা ট্রান্সফিউজ করি না। ওকে, আচ্ছা তাহলে এই হলো বিষয়গুলো। এখন আমরা দেখি ইনশাআল্লাহ যে ডিরেক্ট কুমস টেস্টটা কিভাবে করা হয়, তার প্রিন্সিপালসটা কি। ডিরেক্ট কুমস টেস্ট, এই ক্ষেত্রে আমরা যেটা করব
দেখেন আমরা এক্সাম্পল হিসেবে কোনটা নিচ্ছি, যে ডায়াগনোসিস অফ হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তো এই ক্ষেত্রে আমরা নিউবর্নের ব্লাড নিব। ধরেন এই হলো একটা টেস্ট টিউব, ওকে। তো সেখানের মধ্যে আমরা নিলাম নিউবর্নের ব্লাড, ওকে। আচ্ছা, তো এখানে হলো নিউবর্ন ব্লাড। এখন এই ব্লাডের মধ্যে তাহলে কি আছে, আরবিসি আছে। ধরুন আমি দুটো আরবিসি দিয়ে দেখাচ্ছি, এই হলো আরবিসি, ঠিক আছে, নিউবর্নের আরবিসি গুলো। এখন এই নিউবর্নের আরবিসির মধ্যে অ্যান্টিবডি অ্যাটাচ থাকে, হ্যাঁ। তো এই অ্যান্টিবডিটা কোন ধরনের অ্যান্টিবডি, সেটা হলো যে নন অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি, নন অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি, ওকে। আচ্ছা, তো এই নন অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডিটা নিয়ে একটু জানতে হবে। সেটা হলো, ধরেন এই হলো একটা আরবিসি। এখন এই আরবিসির মধ্যে কি থাকে, বিভিন্ন অ্যান্টিজেন থাকে, বিভিন্ন অ্যান্টিজেন থাকে। ধরেন এগুলো হলো আরএইচ অ্যান্টিজেন, অর্থাৎ এটা একটা আরএইচ পজিটিভ আরবিসি। তাহলে এই অ্যান্টিজেন গুলো হলো আরএইচ অ্যান্টিজেন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আরএইচ পজিটিভ একজন মানুষের ব্লাড সেল আরবিসি। এখন যখন এখানে অ্যান্টি আরএইচ থাকবে, অর্থাৎ এই আরএইচ এর এগেইনস্টে অ্যান্টিবডি থাকবে, তখন এই অ্যান্টিবডি গুলো এসে এখানে অ্যাটাচড হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাটাচড হয়ে যাচ্ছে। এখন এই আরবিসিটা তাহলে কি হওয়ার দরকার, যেহেতু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়েছে, তাহলে তার এখানে কি হবে, প্রিসিপিটেশন হবে না অ্যাগ্লুটিনেশন হবে? অ্যাগ্লুটিনেশন হবে। কেন? কারণ আরবিসিটা একটা পার্টিকুলেট, ওকে। তাহলে তখন এখানে দেখা দিবে অ্যাগ্লুটিনেশন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখেন যদি যদি দেখেন এই এপিটোপটা বা অ্যান্টিজেনটা এখানে থেকে একটু ডিলিট করে দিই, এখান থেকে একটু ডিলিট করে দিই, এটাও একটু ডিলিট করে দিই আমরা, আমি বোঝানোর জন্য প্রথম ইচ্ছা করে এতগুলো এঁকেছি। তাহলে দেখেন এখন এই আরবিসির সেল সারফেস বা সেল মেমব্রেনে আমাদের এই আরএইচ অ্যান্টিজেনের যে সংখ্যা, সেটা কি বেশি নাকি কম? সেটা অনেক কম। দেখেন একটা থেকে একটা ডিস্টেন্স অনেক বেশি, অর্থাৎ তারা মানে ডিস্ট্যান্টলি প্লেসড অন দা আরবিসি সারফেস। এই কারণে যখন এখানে অ্যান্টিবডিগুলো অর্থাৎ অ্যান্টি আরএইচ এসে বাইন্ড করে, তখন এই আরবিসিটা অ্যাগ্লুটিনেশন হবে না। এই কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হওয়া সত্ত্বেও যদি অ্যাগ্লুটিনেশন না হয়, সেই অ্যান্টিবডিগুলোকে আমরা বলি নন অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি। তাহলে কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে এই অ্যান্টিজেনগুলো, আরএইচ অ্যান্টিজেনগুলো অনেক ডিস্ট্যান্টলি প্লেসমেন্ট থাকে ওদের। তো এখন আমরা কি করতে হবে দেখেন, সেটাই আমরা দেখছি। তাহলে আপনারা জাস্ট চিন্তা করেন, এইটা এই যে এটা এখানে যে আরবিসিটা আমি দেখালাম আপনাদের, এই আরবিসিটাই হলো এটা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের টেস্ট টিউবে এখন এরকম আরবিসি আছে যেখানে অ্যান্টিবডি অলরেডি অ্যাটাচড, বাট অ্যাগ্লুটিনেশনটা হয়নি, অ্যান্টিবডিও অ্যাটাচড, ওকে। এবার আমরা যেটা করব, আমরা এখানে কোমস রিএজেন্ট দিব। কোমস রিএজেন্ট কি আপনারা জানেন অলরেডি। এখন তাহলে কোমস রিএজেন্ট যখন দিব সোজা ভাষায়, তাহলে আমরা কি দিলাম রিএজেন্টটা, অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। তার মানে এই কোমস রিএজেন্ট গুলো এসে তারা এভাবে লেগে যাবে, এভাবে, ওকে। আচ্ছা, এখন আসেন আমরা একটু পিকচারটা আপনাদের ভালো করে দেখাই। এখানের মধ্যে যখন কোমস রিএজেন্টটা দিলাম, এই যে এখানে যখন কোমস রিএজেন্টটা দিলাম আমরা,
তখন এই টেস্ট টিউবের মধ্যে যা ঘটবে সেটা এখানে একটু দেখেন। তাহলে ধরেন এগুলো হলো নিউবর্নের আরবিসি গুলো যেগুলো আরএইচ পজিটিভ, আর দেখেন আরবিসির উপরে আরএইচ অ্যান্টিজেনটা, এবং এখানে অ্যাটাচড আছে, অলরেডি অ্যাটাচড আছে কি বললাম, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। ওকে, তাহলে এই ধরেন অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আমি এখন আঁকছি। ওকে, এগুলো হলো অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। আচ্ছা, তাহলে আরবিসি গুলো এখনো অ্যাগ্লুটিনেশন হয়নি। এখন আমি যখন এই যে কুমস টেস্টটা দিলাম, দেখেন কুমস টেস্ট, কুমস রিএজেন্ট, তখন এই কুমস রিএজেন্টের অ্যান্টিবডিটা কি বলেছি, এই যে এফসি রিজন অফ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডির সাথে লেগে যাচ্ছে। দেখেন এই যে গ্রিন গুলো হলো কুমস রিএজেন্টের অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিন। ওকে, তাহলে এই যে লাগলো, লাগার ফলে দেখেন এখন একটা বড় একটা মানে কমপ্লেক্স তৈরি হয়ে গেল, ফলে তখন এটা কি হবে, অ্যাগ্লুটিনেশন হবে। তখন আমরা দেখতে পাবো যে পজিটিভ টেস্ট। ওকে, তার মানে হলো যে নিউবর্নের আরবিসিতে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ছিল, কারণ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি অর্থাৎ এই যে আকাশী কালারের অ্যান্টিবডিগুলো যদি না থাকতো তাহলে কুমস রিএজেন্টের অ্যান্টিবডিগুলো তো আর ওদেরকে একসাথে করতে পারতো না, ফলে অ্যাগ্লুটিনেশন হতো না। যেহেতু অ্যাগ্লুটিনেশন হয়েছে তার মানে নিউবর্নের আরবিসির সেল সারফেসে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি অ্যাটাচড আছে। ঠিক আছে, তাহলে এই হলো প্রিন্সিপলটা, ডিরেক্ট টেস্ট। এখন আসেন যে ইনডিরেক্ট টেস্টটা কিভাবে করি। তাহলে দেখেন ইনডিরেক্ট টেস্টের আমরা বলেছিলাম কি, যে প্রিভেনশন অফ নিউবর্ন হেমোলাইটিক অ্যানিমিয়া কিংবা হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। ধরুন কোনো কারণে মায়ের প্রথম বাচ্চাটা, মা ছিল আরএইচ নেগেটিভ ব্লাড, বাট মায়ের প্রথম বাচ্চা ছিল আরএইচ পজিটিভ, ফলে মা ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি আমাদের ফিটাসের তেমন একটা ক্ষতি হবে না। কারণ কি, কারণ হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হতে টাইম লাগে, এবং এই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি প্রডিউস হয় কখন, যখন ডিউরিং পার্টুরেশন ফিটাল ব্লাড যখন ম্যাটারনাল ব্লাডের কন্ট্যাক্টে চলে আসে তখন ম্যাটারনাল ব্লাডে অ্যান্টি আরএইচটা তৈরি হয়, হ্যাঁ, যদি ফিটাস আরএইচ পজিটিভ হয়। ওকে, ফলে এই অ্যান্টিবডিগুলো অর্থাৎ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিগুলো ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি ফিটাসের ক্ষতি করতে পারে না, ওরা সুযোগ পায় না। কিন্তু যখন সেকেন্ড টাইম অথবা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি হয় তখন আমাদের হেমোলাইটিক ডিজিজে ইন্ট্রা ইউটেরাইন ডেথ হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, ফলে এখন আমরা কি করব, আগে থেকেই, অথবা এমনও হতে পারে যে মা কখনো ভুলে আরএইচ পজিটিভ ব্লাড ট্রান্সফিউশন করেছেন, তখনও মা আরএইচ অ্যান্টিজেনের প্রতি সেন্সিটিভ এবং মায়ের রক্তে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা আছে। তো সেই সকল ক্ষেত্রে আমরা দেখতে চাই যে মায়ের সিরামে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আছে কিনা। ওকে, ফর প্রিভেনশন অফ এইচডিএন। তাহলে আমরা এখন কার রক্ত নেব, মায়ের। ওকে, তাহলে এই ধরুন একটা টেস্ট টিউব, এখন এখানে নিলাম আমরা মায়ের ব্লাড। নেওয়ার পরে এই ব্লাডটাকে আমরা প্রসেস করে অনলি সিরাম অংশটুকু নেব। ওকে, কারণ আমাদের দরকার সিরাম, কারণ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি কোথায় থাকে, সিরামে থাকবে। তাহলে আমরা পরে ব্লাড থেকে সিরামটাকে আলাদা করব। ওকে, তাহলে এখানে এখন কি আছে, সিরাম আছে। এখন এই সিরামের মধ্যে ধরে নেন, আমি ধরে নিচ্ছি সুবিধার জন্য আমি সবসময় ধরে নিই, তাহলে ধরেন এখানে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা প্রেজেন্ট, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি প্রেজেন্ট। ওকে, এগুলো হলো অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আরএইচ পজিটিভ কোন ব্লাড এখানে দিব, আরএইচ পজিটিভ, ধরেন এটা হলো আরএইচ পজিটিভ আরবিসি, আরএইচ পজিটিভ আরবিসি। ওকে, তাহলে এখানে আরএইচ অ্যান্টিজেন আছে এই আরবিসি গুলোতে। তো যখন এই আরবিসি গুলো আমরা
এখানে দিব, তখন এখানে RH অ্যান্টিবডিগুলো এই আরবিসির সাথে বাইন্ড হয়ে যাবে। তাহলে দেখেন এই যে RH অ্যান্টিবডিগুলো এবার এখানে বাইন্ড করবে, এই যে বাইন্ড করে ফেলছে, বাইন্ড করে ফেললো, বাট অ্যাগ্লুটিনেশন হবে না। কেন? কারণ আমি বলেছি আগে যে ব্যাখ্যাটা সেটাই। এখন আমরা কি করব, এবার এখানে আমরা কোমস রিএজেন্ট দিব, অর্থাৎ অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন, অর্থাৎ হিউম্যান ইমিউনোগ্লোবিনের এগেইনস্টে অ্যাক্টিভ অ্যান্টিবডি। ওকে, তাহলে এখন যেটা হবে, এই জিনিসটা এই টিউবে যে ঘটনাগুলো ঘটবে আমরা নিচে আনছি, একটু দেখেন। তাহলে দেখেন এই যে আরবিসি গুলো এখানে টেস্ট টিউবে যেভাবে ছিল আমরা জাস্ট বাইরে নিয়ে আসলাম এই অবস্থা, বাট ওরা এখন অ্যাগ্লুটিনেশন করেনি। তো আমরা যখন এই মাত্র অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন বা কোমস রিএজেন্টটা দিলাম, তখন এই অ্যান্টিবডিটা এসে ওদেরকে এভাবে সংযোগ করে দিল। ওকে, ফলে এখানে এখন কি হয়ে গেল দেখেন, একটা বড় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। তখন সে কি হবে, অ্যাগ্লুটিনেশন হবে। তখন আমরা টেস্ট পজিটিভ পেলাম, তার মানে ম্যাটারনাল সিরামে NTRH আছে। তো একই রকম এই ইনডিরেক্ট কোমস টেস্টটা আমরা ক্রস ম্যাচিং এর সময় করি নরমাল ক্ষেত্রে, ব্লাড ট্রান্সফিউশনের আগে, যে আমাদের রিসিপিয়েন্টস এর সিরামে কোনো অ্যান্টিবডি আছে কিনা ডোনার্স আরবিসি এর এগেইনস্টে। তখন আমরা কি করি, রিসিপিয়েন্টের সিরাম নিব, সাথে ডোনার্স এর আরবিসি ম্যাচ করাবো। যদি কোনো অ্যাগ্লুটিনেশন পাই তাহলে ট্রান্সফিউশন করানো যাবে না। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কোমস টেস্ট। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তাহলে এখন আসি আমরা ওয়েস্টার্ন ব্লট বা ইমিউনো ব্লট। তো ওয়েস্টার্ন ব্লট দিয়ে আমরা আসলে কি দেখি, আমরা দেখি যে ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে যে পেশেন্টের সিরামে কোনো স্পেসিফিক অ্যান্টিবডি আছে কিনা। ওকে, অ্যান্টিবডি, তার মানে যেহেতু আমরা এটা জানতে চাচ্ছি, তাহলে এই অ্যান্টিবডি আছে কি নাই আমরা জানি না, অর্থাৎ আননোন অ্যান্টিবডি ডিটেকশন। আননোন অ্যান্টিবডি ডিটেকশন, তাহলে বলুন তো আমাদেরকে ইউজ করতে হবে কি, আমাদেরকে ইউজ করতে হবে একটা নোন অ্যান্টিজেন। নোন অ্যান্টিজেন অর্থাৎ কমপ্লিমেন্টারি বিষয়টা, যেটা আমি অনেকবার বলেছিলাম। আচ্ছা, তাহলে এখন আসেন এই ওয়েস্টার্ন ব্লটের মেথডটা আমরা দেখি। তো আমরা ধরেন নোন অ্যান্টিজেন হিসেবে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি যে HIV ভাইরাল প্রোটিনটা। ওকে, HIV ভাইরাল প্রোটিন, এবং HIV ভাইরাল প্রোটিন তো অনেক ধরনের আছে, আমরা এর মধ্যে মনে করে নিচ্ছি যে GP41 এবং P, তাহলে GP41 and P24 এই দুটো প্রোটিন ধরেন আমার জন্য হলো নোন অ্যান্টিজেন। ওকে, এখন আমরা দেখব এই দুটো অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পেশেন্টের সিরামে আছে নাকি নাই। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে তো আমাদের এই যে HIV ভাইরাসের প্রোটিনটা কালেক্ট করতে হবে আগে, মানে অ্যান্টিজেনটা, নোন অ্যান্টিজেনটা কালেক্ট করতে হবে। তো আসলে এই নোন অ্যান্টিজেনটা কালেক্ট করার জন্যই আমাদেরকে ব্লটিং করতে হয়। কিভাবে করি আমরা, যে আমরা ভাইরাল HIV থেকে এই ভাইরাল প্রোটিনগুলো ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে জেল আকারে পাই। ওকে, জেল ফর্মে পাই। এখন এই জেল ফর্মটা আমাদের জন্য কনভেনিয়েন্ট না ইউজ করা ফার্দার স্টেপগুলো, তাই আমরা এই জেল ফর্মটাকে নিয়ে ফেলবো, অথবা এই জেলটাকে আমরা নাইট্রোসেলুলোজ পেপার কিংবা ফিল্টার পেপারে নেব। ওকে, তাহলে আমরা ফিল্টার পেপারে নিয়ে ফেললাম এই ভাইরাল প্রোটিনটাকে। তাহলে এটাকেই আমরা মূলত আসলে মানে ব্লটিং বলছি, এই যে জেল ফর্ম থেকে ফিল্টারে নিয়ে যাচ্ছি, ট্রান্সফার করছি, ব্লটিং করছি। ওকে,
এবার ধরেন আমরা এই যে ধরেন এই হলো আমাদের ফিল্টার পেপারটা ও নাইট্রোসেলুলোজ পেপার। ওকে, এখন এখানের মধ্যে ধরে নেন যে এই হলো ভাইরাল প্রোটিন, এইচআইভি ভাইরাল প্রোটিন। ঠিক আছে, এগুলো হলো এইচআইভি ভাইরাল প্রোটিন। ওকে, আচ্ছা এখন এই ভাইরাল প্রোটিনটা আসলে আমি এখানে বোঝানোর জন্য এভাবে রাউন্ড ফর্মে এঁকেছি। এটা আসলে এভাবে পাওয়া যায়, তাদের মলিকিউলার সাইজ, হ্যাঁ, তারপরে মাস, চার্জ, এই বেসিসে আমরা পেপারে এরকম পাই। ওকে, আমি বোঝানোর জন্য এখানে এরকম দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন তাহলে এটা হলো আমাদের জন্য কি নোন অ্যান্টিজেন। নোন অ্যান্টিজেন। এখন আমরা কি করব, এখানে পেশেন্টের সিরামটা ড্রপ করব। এবার আমরা তাহলে কি বলছি যে পেশেন্টের সিরাম, ধরেন এটা হলো সিরামটা, তো এখানে যখন আমরা এই পেপারে যখন ফিল্টার পেপারে যখন এই সিরামটা দিব, যদি এই সিরামের মধ্যে আমাদের এই নোন অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি থাকে, তো বোঝার সুবিধার্থে ধরে নেন অ্যান্টিবডি প্রেজেন্ট পেশেন্টের সিরামে। ওকে, তাহলে এই অ্যান্টিবডিগুলো এখানে এসে এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। দেখেন এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। আর যদি এখানে অ্যান্টিবডি না থাকতো তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হতো না। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তাহলে যেহেতু আমি ধরে নিলাম অ্যান্টিবডি আছে পেশেন্টের সিরামে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে ওয়াশ আউট করব, ওয়াশ দিব। ওয়াশ দিলে কি হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ছাড়া আর সবকিছু চলে যাবে। এখন দেখেন যেহেতু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে, তাই আমার ফিল্টার পেপারে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলো ওয়াশ আউট দেওয়ার পরও থেকে যাবে। আর যদি পেশেন্টের সিরামে অ্যান্টিবডি না থাকতো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সও তৈরি হতো না, ফলে ওয়াশ আউট দিলে এখানে মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স নাই, ফলে এখানে কিছু থাকবে না আর। ওকে, আচ্ছা, তাহলে এই হলো প্রসেসটা। তারপরে আমরা ওয়াশ আউট দেওয়ার পরে আমরা যেটা করব, এখন এখানে যে পেশেন্টের অ্যান্টিবডি আছে সেটা তো আমরা দেখতে পাবো না। ওকে, কারণ খুবই মানে ছোট এগুলা সাইজের, মলিকিউলার সাইজ। তা আমরা এখন কি করব, ওই যে এলাইজা টেস্ট করেছিলাম না, একদম এলাইজার মতো এবার করব কাজটা। আমরা এখানে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন দিব, অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। তো ধরেন অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। ওকে, এখন এই যে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন এসে সে যদি এখানে সে এসে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স পায়, তার সাথে এই অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনটা বাইন্ড করলো। এখন এই অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে আগের মতো এলাইজার মতো, তার মধ্যে আমরা অ্যাটাচ করে দিয়েছি হর্স পারঅক্সিডেজ এনজাইম, হর্স পারঅক্সিডেজ এনজাইম। ওকে, এখন যে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন দিলাম, এটা হলো হর্স পারঅক্সিডেজ এনজাইম। ওকে, হর্স পারঅক্সিডেজ এনজাইম। এখন যখন সে এখানে বাইন্ড করবে তখন কি হবে, আমরা তার সাবস্ট্রেটটা দিবে। ধরুন এটা হলো তার সাবস্ট্রেট। এই যখন এখানে এই অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনটা বাইন্ড করে, তখন এই এনজাইমটা অ্যাক্টিভ হয়ে যায়। বলেছিলাম আমি অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে তার কার্যক্ষমতা যখন পাবে, তখন আমরা এই এনজাইমের সাবস্ট্রেটটা যখন দিব, তখন এই সাবস্ট্রেটটাকে এই এনজাইম প্রোডাক্টে পরিণত করবে, প্রোডাক্ট। ওকে, তাহলে এই প্রোডাক্টটা এই ধরনের প্রোডাক্ট, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম এখন প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্ট। ওকে, এখন আমি কি বলেছিলাম, এই প্রোডাক্টটা হচ্ছে একটা কালারফুল, ফলে ওই কালারটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, স্পেকট্রোফটোমিটারে আমরা দেখতে পাবো এই কালারফুল
প্রোডাক্টের কালারটা আমরা স্পেকট্রোফটোমিটারে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে মূলত আমরা ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে সিরামে একটা আননোন অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি না হতো, এই যে দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি না হতো, তাহলে ওয়াশ আউট দেওয়ার পর এখানে আর কিছুই নাই, ফলে এনজাইম লিঙ্ক অ্যান্টিবডিটাও কারোর সাথে বাইন্ড হতে পারবে না, ফলে ওর এই এনজাইমটা হর্স পারঅক্সিডেজটাও অ্যাক্টিভ হবে না, ফলে এই সাবস্ট্রেটটাও প্রোডাক্টে কনভার্ট হবে না, ফলে স্পেকট্রোফটোমিটারও কোনো কালার আমরা পাবো না। তখন বুঝবে যে তাহলে অ্যান্টিবডি নাই, আর এগুলো হলে বুঝবে অ্যান্টিবডি আছে পেশেন্টের সিরামে। ঠিক আছে? এটাই হলো ওয়েস্টার্ন ব্লটিং এর মাধ্যমে আমরা এভাবে করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরে আমরা ইনশাল্লাহ ফ্লো সাইটোমেট্রি নিয়ে কথা বলবো। আল্লাহ হাফিজ।